৯,২০,৮০৩ কোটি টাকার বাজেট আগামী ১১ জুন ২০২৬ তারিখে মহান জাতীয় সংসদে উপস্থাপিত হবে। এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেটে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। যদিও নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন করে ১,০৬,০০০ কোটি টাকা অতিরিক্ত দরকার। এদিকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নতুন পে স্কেল বোঝা নয়, যৌক্তিক সমন্বয়। পে স্কেল নিয়ে তাহলে কি হবে? আমরা কি শেষ পর্যন্ত পে স্কেলের মুখ দেখতে পারবো? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা। একটি কথা আমি বারবার বলি আপনাদেরকে, যে হয়তো আপনারা একটু বিরক্ত হন, অনুরোধ করবো বিরক্ত হবেন না। সে কথাটি হচ্ছে যে আমরা বলেছিলাম যে পে স্কেল নিয়ে আলোচনাটা আমরা কখনোই থামাবো না। অর্থাৎ পে স্কেল নিয়ে আমাদের যে আলোচনা শুরু হয়েছে, পে স্কেল নিয়ে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই পে স্কেল নিয়ে আলোচনা চালিয়ে যাব। তো পে স্কেল নিয়ে আমরা গত সপ্তাহে খুব আশান্বিত হয়েছিলাম। সে আশার খবরের মধ্যে আরও একটি আশার খবর, যে পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রায় অতিরিক্ত নতুন বাজেটে অতিরিক্ত খরচ হিসেবে পে স্কেল বাস্তবায়নের জন্য ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে যেটা ধারণা করা যাচ্ছে যে পে স্কেল হয়তো বা আংশিকভাবে বাস্তবায়ন শুরু হবে, এবং আমরা সেটারই আশা দেখছি। তো এই সংক্রান্ত বেশ অনেকগুলো নিউজ আছে। তো সেই নিউজগুলো একটু বড় বড় নিউজ, আমরা একটু শর্ট করে বরাবর আপনাদেরকে যেটা বলার চেষ্টা করি সেটা আমরা ধাপে ধাপে যাই। প্রথমত হচ্ছে যে ২-৩ দিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেলের কথা বলেছেন, এবং উইথ ডিউ রেসপেক্ট আমরা এই আলোচনাটা সবসময় শুনি। যখনই নতুন পে স্কেল আসে বা অর্থনীতি রিফর্মিং নিয়ে যখনই কোনো নতুন আলোচনা শুনি, তখন আমরা খুব সুন্দর সুন্দর এই কথাগুলো শুনি। স্বাভাবিকভাবে এখানে একটু গোষ্ঠী অনুগামিতা থাকতে পারে, যেটা যেহেতু আমি নিজেও একজন শিক্ষক, সেই হিসেবে শিক্ষকদের আলাদা পে স্কেল এটা মানে ভালো লাগে বা শুনতে ভালো লাগে। কিন্তু আমি যদি ওই জায়গা থেকে বের হয়ে আসি, তাহলে কি শিক্ষকদের নতুন মানে ভিন্ন পে স্কেল বা আলাদা পে স্কেল কি দেওয়া উচিত নয়, বা আলাদা পে স্কেল কি পাওয়া উচিত না? একটা প্রশ্ন সবসময় আসে, শিক্ষকদেরকে যে বেতন দেওয়া হচ্ছে তারা তো সেটারই যোগ্য না। উইথ ডিউ রেসপেক্ট, যারা মন্তব্যটা করেন, কাল সকালে বা তার পরের দিন বা তার পরের দিন আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের কাছেই পাঠান। যদি আমাদের কোনো শিক্ষকের যোগ্যতার ঘাটতি থেকে থাকে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একজন শিক্ষক হিসেবে আমি এটা দেখেছি, খুব ভালো করেই আমি দেখি, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যদি সেটা হয়ে থাকে, সেটার জন্য শিক্ষকরা দায়ী নয়, সেটার জন্য রাষ্ট্র দায়ী, সেটার জন্য রাষ্ট্রীয় নীতি দায়ী। শুধু একটা কথাই বলবো, যে শিক্ষকতা আমাদের দেশে বোধ করি সবারই সর্বশেষ অপশন। যদিও আমার বেলায় সেটা ভিন্ন, আমি ব্যাংকার ছিলাম, তো সেখান থেকে আমার কাছে শিক্ষকতাটা মনে হয়েছে যে আমার আলটিমেট জায়গা ওইটাই, ওই জায়গা থেকে। তো এখন সেটা যদি মানে রাষ্ট্রযন্ত্র বা প্রজাতন্ত্র যদি সেটা না করে যদি সেটাই বলে যে শিক্ষকদের যোগ্যতা নেই, আচ্ছা এমনটা কি নেই যে কোনো যোগ্যতা সম্পন্ন শিক্ষক নেই? আপনি প্রয়োজনে তাদেরকে দিন। কিন্তু তবু, কারণ একটি দেশ, আমাদের চতুর্থ শিল্প বিপ্লব এবং এআই এর বিপ্লবের এই সময়টাতে আমার কাছে মনে হয় না যে শিক্ষাকে সর্বোচ্চ প্রায়োরিটি না দিয়ে আমরা আগাতে পারবো। তো সেজন্য যেটাই বলছিলাম, এই ধরনের আলোচনা আমরা শুনি, কিন্তু বাস্তবতা হলো খুব রূঢ়। আমরা এই আলোচনার মধ্যেই হয়তো বা সীমাবদ্ধ দেখব। তবু তারপরে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যথেষ্ট আন্তরিক এই বিষয়তে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো এই বিষয়টা যেন চিন্তা করা হয়। সরকারি কর্মচারীদের আন্দোলন এবং বর্তমান অবস্থা, গত ৫ থেকে ৯ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সব জেলায় স্মারকলিপি প্রদান সম্পন্ন না হওয়ার কারণে এই কর্মসূচি ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিনিধি সমাবেশ, এটা তো ১০ এপ্রিল হয়ে গিয়েছে। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক আব্দুল মালিক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম। এবার আমরা একটু বাজেটটা নিয়ে একটু কথা বলি। ২০২৬-২৭ বাজেটের আকার ৯,২০,৮০৩ কোটি টাকা।
আংশিক বাজেট বাস্তবায়ন, যেটা আমরা বলছিলাম যে আংশিক পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে 25 থেকে 30,000 কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। জ্বালানি ভর্তুকি, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে তেল গ্যাসের ভর্তুকি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, নতুন কার্ড সুবিধা। আচ্ছা, এগুলো নিয়ে তো আমরা আগেই কথা বলেছি। এই যে জ্বালানি তেলের যে ভর্তুকির কথাটা নিয়ে আমরা কথা বলি, চাইলে অনেক কিছু বলতে পারি না, আমার কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার বিষয়টা হলো যে করোনার মধ্যে তখন জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। ওই সময় হাজার হাজার কোটি টাকা আমাদের যে পেট্রোলিয়াম কর্পোরেশন বা আমাদের যে চারটি মানে তেল বিতরণ সংস্থা, হাজার হাজার কোটি টাকা তারা লাভ করেছিল। এবং এরপরে গত সরকার, মানে অন্তর্বর্তী সরকারের আগের সরকার, তারা রাতারাতি তেলের দাম প্রায় 80 টাকার 90 টাকার পেট্রোল বা অকটেন সেটাকে করে ফেলেছিল 130 টাকা রাতারাতি। তো সেই লাভগুলো কোথায় গেল? এই হাজার হাজার কোটি টাকা লাভ রাতারাতি গায়েব হয়ে গেল। সব কিছুই গায়েব হয়ে যায়, সেরকমভাবে আমাদের স্বপ্নও গায়েব হয়ে যায়। দেখুন যে বাজেটের আকার 9,20,803 কোটি টাকা। বাজেটের আকার বৃদ্ধি পায়, শুধু আমরা যারা সরকারি কর্মচারী আছি শুধু তাদের বেতনটা বৃদ্ধি পায় না, তাদের যেন নতুন পে স্কেল আসে না। অর্থাৎ সরকার যে যদি তার মূল্যস্ফীতিকে যদি বিবেচনা করে, তাতেও আমাদের প্রতি বছর 6.5-7.5% বেতন বৃদ্ধি হওয়া উচিত, যেটা প্রকৃত অর্থে বেতন বাড়বে না। আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমার আগের একটি ভিডিওতে আমি মূল্যস্ফীতি সম্পর্কে দেখিয়ে দিয়েছি একদম ডাটা সহ। আমার পাঠঘরের উপরে আপনারা এই ভরসাটা রাখতে পারেন, আমার পাঠঘর না, সরি, আপনাদের পাঠঘরের উপর, যে আমরা সবসময় আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স ডাটা এগুলো দিয়ে বলবো যেটা মানে সরকারি কর্মচারীরা এরা হয়তোবা বাংলাদেশের 20 কোটি জনগণের বাইরে আলাদা কিছু, এই 20-22 কোটি জনগণের আলাদা কিছু। বেতন বাড়লে মনে হয় যে এরা এই বেতনগুলো নিয়ে বাইরে কোথাও চলে যাবেন। আগে যে বাসার পাশে যে বাজার থেকে বাজার করতেন, হয়তো বা তারা সেই বাসার পাশ থেকে বাজার করবেন না, তাদের ছেলেমেয়েরা হয়তো বা এরোপ্লেনে বা মানে মার্সিডিজ বেঞ্জ বা এই টাইপের কিছুতে তারা গাড়িতে আসবেন। দেখুন এই 22 লাখ কর্মচারীর ভিতরে সিংহভাগ, প্রায় 90% তাদের দিন চলছে না ভাই। আমার প্রিয় সহকর্মীরা, সাধারণ মানুষদেরকে এটা বোঝাবেন যে এই টাকাটা যেটা করা হবে সেটা সরকারি কর্মচারীদের হাত ঘুরে সাধারণ যে মানুষ তাদের কাছেই চলে যাবে। এবং বেসরকারি খাত, যেটা আমি বলেছিলাম যে একটি প্রতিক্রিয়াশীল অংশ আছে যারা এটার বিরোধিতা করে, তার কারণটা হলো যখন সরকারি পে স্কেল বাড়ানো হবে বা নতুন পে স্কেল যখন দেওয়া হবে, তখন সেটার একটা ফল বা সেটার একটা ইম্প্যাক্ট গিয়ে অবশ্যই বেসরকারি খাতে পড়বে, বেসরকারি খাতেও বেতনটা বৃদ্ধি পাবে। সুতরাং আপনারা কেন এই প্রতিক্রিয়াশীল অংশটার সাথে তাল মিলিয়ে কেন আপনারা বিরোধিতা করেন পে স্কেলের? আমার কাছে মনে হয় যে এটার যথাযথ কোনো কারণ নেই। এরপরে আসি আমরা অর্থনীতিবিদদের বিশ্লেষণ এবং সতর্কতা। ডক্টর সালাউদ্দিন আহমেদ, নতুন পে স্কেল যৌক্তিক, 3 বাজেটে 2.5 বছরে এটি পূর্ণ বাস্তবায়ন সম্ভব, শুধু বেতন বাড়ানোই মূল্যস্ফীতির কারণ নয়, বাজার কার সাজিয়ে বড় সমস্যা, যেটা আমি গতকালকে দেখিয়েছি। তো আমি তো ছোটোখাটো মানুষ, আমার তো আর অত বড় বড় ডিগ্রি নেই, অত বড় বড় স্কলারও না আমি, কিন্তু সোজা ভাষায় আমাদেরকে স্ট্যাটিস্টিক্স যেটা বলে আমি সেটাই দেখিয়ে দিয়েছি যে পে স্কেল দিলেই মূল্যস্ফীতি বাড়বে না। আপনারা কি এটার সাথে একমত নাকি ভিন্নমত অবশ্যই কমেন্টে জানাবেন এবং সে ভিডিওটি দেখে আসবেন। রাজস্ব ঘাটতি, চলতি বছরে 71,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে, সতর্কবার্তা। ডক্টর আজিজুল ইসলাম এবং মোহাম্মদ মুসলিম চৌধুরীর মতো রাজস্ব না বাড়িয়ে বড় বাজেট করলে মূল্যস্ফীতি 20% পর্যন্ত হতে পারে। ঢাকা চেম্বার এবারের বাজেটকে অস্তিত্ব রক্ষার বাজেট হিসেবে অভিহিত করে খাদ্য এবং জ্বালানি নিরাপত্তায় জোরদার আহ্বান জানিয়েছেন। আমরা পেয়েছি একদল ব্যবসায়িক গোষ্ঠী যারা সবসময় নিজেদেরটাই চিন্তা করবেন, তবে তবুও তারা একটা ভালো কথা বলেছেন, খাদ্য এবং জ্বালানি মধ্যপ্রাচ্য সংকটের কারণে এটা একটা অশনি সংকট হয়ে আসছে, আমরা হয়তো বা সেরকম একটা জায়গায় দাঁড়িয়েও যেতে পারি। তো সব কিছু মিলিয়ে আসলে যেহেতু 25-30 হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে, আমরা আংশিক হলেও পাবো, অন্তত শুরুটা হোক। আমাদের ঠিক দাবিও না এটা বাস্তবতা, এই বাস্তবতায় দাঁড়িয়ে যেন এটাও হয়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই 20 লাখ বা 22 লাখ সরকারি কর্মচারী পরিবারের কাছ থেকে আকুল আবেদন। তো প্রিয় সহকর্মীরা, আপনাদের এই বিষয়ে কোনো মতামত আছে কি না বা আপনাদের কাছে নতুন কোনো তথ্য আছে কি না সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের কমেন্টের মাধ্যমে অন্যরাও জানতে পারবেন, আমাদের সহকর্মীরা জানতে পারবেন। আর সবশেষে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেল আপনাদেরই, শুধু ভিডিও দেখে চলে গেলে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
আমাদের পাশে থাকুন। সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।